আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। আমি মনের সুখে একবার কাঁদতে চাই, পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই। আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় বলি আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের বাক্য, আমাদের গান, আমাদের সুর সব আগুন দিয়ে শেখা, রক্তের ভেতর থেকে উত্থিত। এবং আমাদের প্রতিটি আন্দোলন, প্রতিটি সংগ্রামে গান, কবিতা, আমাদের চলচ্চিত্র, নাটক আমাদের সহায়। এবং আমরা সবসময় আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে শক্তিশালী করবার জন্যে আমরা দেখেছি যে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন সবসময় সমান্তরালভাবে কাজ করেছে। আজকে আমাদের সঙ্গে এই আয়োজনে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি গাজী মাজহারুল আনোয়ারের কন্যা, যিনি আমাদের সঙ্গীত জগতের, চলচ্চিত্র জগতের এক অবিসংবাদিত মানুষ ছিলেন। দিঠির সঙ্গে কথা বলছি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি দিঠি। প্রথমে আপনার পিতার প্রতি একটু সম্মান আমি জানাতে চাই, এবং আপনি তার কন্যা, একজন সঙ্গীত শিল্পী হিসাবে আপনার পিতাকে আপনি কিভাবে দেখেন? আমি তার মেয়ে বলে বলছি না, বাট বাবা আমাকে সবসময় একটা কথা বলতেন যে মা, একজন ভালো শিল্পী হতে হলে প্রথমে একজন ভালো মানুষ হতে হয়। এবং সেই দিক থেকে বিচার করলে আমি অবশ্যই বলবো যে আমার বাবা একজন যথার্থ শিল্পী কারণ তিনি খুব ভালো মানুষ ছিলেন। আর মেয়ে হিসেবে আমি আসলে বাবাকে কি মূল্যায়ন করব, আমি তো মনে করি যে বাবার একটা গানের দুটো লাইন দিয়ে আমি বাবাকে সবসময় বিশ্লেষণ করি। আমি বাবাকেই বলতাম যে বাবা, জাপান, আমেরিকা, লন্ডন, রাশিয়া, বান্দরবন থেকে জৈন্তা, খাসিয়া, সব জায়গাতেই যদি সব বাবারা আমার বাবার মতো এমন হতো, ছেলেরা মেয়েরা শান্তি পেত। আপনি যে গান গাইতেন, আপনার বাবাকে সেটা চাইতো? বাবা খুব চাইতেন, কারণ বাবা আমাকে বলেছিলেন যে মা, শিশু জন্মাবার পর তো প্রথম কাঁদে, এবং তুমি যখন প্রথম কান্না করলে তোমার গানের কান্নার ভেতর একটা সুর ছিল। এবং তখনই আমার মনে হয়েছে যে আমার মেয়েটা বোধহয় সঙ্গীত শিল্পী হবে। আসলে বাবা বোধহয় মনের অজান্তে সেই স্বপ্নটা দেখতেন যে তার মেয়েও একজন সঙ্গীত শিল্পী হবে। তবে এই কারণে বাবা আমার 8 বছর বয়সে যে জন্মদিনটা ছিল, সেখানে বাবা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেন জন্মদিনের উপহার হিসেবে, এবং সাথে সাথে একটা গানও লিখে দেন, যেটা আমার জন্য একটা বোনাস ছিল। এবং গানের কথাটা ছিল এমন, আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা, কত ভালোবাসে আমায় তোমরা জানো না। তবে বাবা সবসময় যে কথাটা বলতেন, বিয়ের আগে আমাকে বলতেন যে মা, গান বাজনা করছো ভালো কথা, কিন্তু পড়াশোনা ঠিক রেখে গান বাজনা করবে। আর বিয়ের পরে বলতো যে মা, গান বাজনা করো কিন্তু সংসার ঠিক রেখে গান বাজনা করবে। তো সবসময় বাবা আমাকে বলতেন যে নিজের ক্যারিয়ারের জন্য বা নিজের স্বার্থের জন্য কখনো পরিবারকে অবহেলা করবে না, ব্যালেন্সড ওয়েতে। আপনার আব্বা তো খুব ব্যালেন্সড মানুষ ছিলেন, আমরা দেখেছি। তিনি রাজনীতিও করতেন, আবার তিনি সংস্কৃতি চর্চা করতেন, গান লিখতেন। এবং বিবিসির যে জরিপ হয়েছিল, সেখানে আপনার বাবার কয়টি গান ছিল? বিবিসি জরিপে 20টি গানকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়, এপার বাংলা ওপার বাংলা মিলে। তো সেখানে আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবার লেখা 3টি গান আসে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গান আমি বলবো যে একবার যেতে দেন আমার ছোট সোনার গায়ে, দেশের গান, একতারা তুই দেশের কথা বল রে এবার বল। এবং আমার স্ট্যালিন ভাই আমার বলতে খুব গর্ববোধ হয়, তৎকালীন সময়ে যাদের গানগুলো এই 20টি গানের লিস্টে ছিল, তাদের উপর একটা পোস্টারিং করা হয়েছিল এবং পুরো ঢাকা শহরে সেটা টাঙিয়ে দেওয়া হয়। এবং আমি একদিন ঢাকা শহর ঘুরতে বেরোলাম এবং আমি দেখলাম যে সেই পোস্টারে কবিগুরু এবং কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, ওনাদের দুজনের মাঝখানে বাবার ছবিটা ছিল। এটা অনেক বড় পাওয়া। তিনি তো স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, এই গানটা আমরা একটু শুনতে চাই। অবশ্যই, এটা অংশীদার ছায়াছবির জন্য বাবা লিখেছেন। এই গানটার 2টো ভার্সন ছিল, একটি ভার্সন শ্রদ্ধেয় সুবীর নন্দী করেছেন, আরেকটি শ্রদ্ধেয় সাবনি আসমিন। আমি 2 লাইন শোনাচ্ছি। তোমারই
জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে। বাহ, যখন পিতার লেখা গান এত বিখ্যাত হয় আর আপনি সেই গানে যখন সুর দেন কিংবা সেই গান যখন কোথাও করেন, তখন কি মনে হয় আপনার বাবা আপনার সামনে উপস্থিত? একেবারেই আমার কাছে যেটা মনে হয় যে আমার সবসময় বাবার গান যেখানেই আমি করি না কেন আমার মাথায় একটাই চিন্তা থাকে যে আমার কারণে বাবার সম্মানে যেন এতটুকু আঁচ না লাগে। কারণ বাবা তো প্রায় জীবনের 60টি বছর মানে 60 ইয়ার্স উনি ইন্ডাস্ট্রিতে ছিলেন, কাজ করেছেন এবং তার যথেষ্ট অবদান বাংলা গানে এবং বাংলা চলচ্চিত্রে। তো সেই গানগুলো যখন আমি করি বেশিরভাগই দেখা যায় যে কাভার সংগুলোই আমি করি, কারণ বাবার লেখা পুরনো গানগুলি আসলে মানুষ আমার কণ্ঠে শুনতে চায়। তো সবসময় একটা প্রেশার আমার ভেতর কাজ করে যে যেন, কারণ এই গানগুলো মানুষের এতটাই কানে লেগে আছে, এতটুকু 19-20 হলে মানুষ কিন্তু সত্যিকার অর্থে গানে নিয়ে বসে, হ্যাঁ, যে কি গাইলো, গানটা নষ্ট করে দিল। আপনি গানের জগতে কতদিন রাজত্ব করছেন? গানের জগতে আমার কিন্তু 30 বছর হয়ে গিয়েছে। তবে অর্জনের কথা যদি বলেন, বাবার ধারে কাছ দিয়ে তো নাই, তবে সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কারণ আমি আপনাকে শুরুতেই বললাম যে আমি খুব ব্যালেন্সভাবে কাজ করতাম এবং সবসময় চিন্তা করতাম যে না, যে কাজটা করতে আমার ভালো লাগে, নিজের সম্মান নিয়ে আমি কাজ করতে পারবো, আমি সেভাবেই আসলে কাজ করেছি এবং এখনও তাই করছি। এরকম কি কখনো হয় যে বাবার সে মহাপ্রতিভা, অনেক নাম, তার ভিতরে ওরা মানুষ তো মনে করে না যে তার মেয়ে বলেই হয়তো পাচ্ছে, তা তো না, আপনি তো ভালো গান করেন। হ্যাঁ, নেপোটিজম। না, সে ভালো গান সেটা আপনারা বলতে পারবেন, তবে হ্যাঁ এতটুকু বলতে পারবো যে এখন পর্যন্ত এই কথাটা শুনতে হয়নি আমার যে গাজী সাহেবের মেয়ে কি গান গাইছে, ওর গানের গলা নেই বা এই ধরনের হলো তো আর আমরা আপনাকে আমন্ত্রণ জানাতাম না, দু একবার হয়তো জানাতাম তার জন্ম মৃত্যু বার্ষিকীতে, কিন্তু সবসময় মানে আপনি নিশ্চয়ই ভালো গান করেন। তো আপনি গাজী মাজহারুল রহমানের গানের বাইরে কার লেখা গান আপনার পছন্দ বা কার সুর আপনার পছন্দ? আচ্ছা, সুর তো সত্যি কথা বলতে কি আমার সেই সময় থেকে যদি আমি বলি যে শ্রদ্ধেয় সত্য সাহা, যার হাত ধরে আসলে বাবার চলচ্চিত্রে আসে এবং আমারও মিডিয়াতে প্রথম কাজ সত্য সাহা, ওনার হাত ধরে। তার পরবর্তীতে আলাউদ্দিন আলী চাচা, আনোয়ার পারভেজ চাচা, আলম খান চাচা, আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা। এবং আমার তো মনে হয় যে বুলবুল চাচা মারা যাওয়ার পর আমাদের সঙ্গীতাঙ্গনে মানে মিউজিক কম্পোজারের দিক থেকে যদি আমরা বলি একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। এবং গীতি কবিদের মধ্যে বাবা ছাড়াও আমার অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান কিংবা শ্রদ্ধেয় আবু হেনা মোস্তফা কামাল, ওনারা, মনিরুজ্জামান মনির চাচা, ওনারা। আর এখনকার সময়ে অনেকের গানই আসলে আমি শুনি, মাঝে মাঝে কোনো গান ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় যে এইরকম গান তো আমি নিজেও লিখতে পারি। কারণ বাবা সবসময় এই কথাটা বলতেন যে গান যেন মেশিন গান না হয়। দুর্দান্ত, মানে উনি কিন্তু খুব মানে শৈল্পিক একটা কথা বলেছিলেন, মানে গান যেন মেশিন গান না হয়, গান যেন গান হয়। আচ্ছা, আপনার বাবার কোন গান, ধরেন বিবিসি তো মানে 3টা গান নির্বাচন করেছে, কিন্তু এর বাইরে আপনার কোন গান ভাল লাগে আপনার বাবার? আচ্ছা, বাবা আসলে সঙ্গীতের প্রতিটি ক্ষেত্রে তার একটা অবাধ বিচরণ ছিল, যেমনটি দেশের গান। আধ্যাত্মিক গানের ভেতর আমি যদি বলি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, এই গানটা আমার খুব পছন্দের গান। এবং আধুনিক গান, মেলোডি গানের ভেতর আমার বাবার চলচ্চিত্রে যেটা প্রথম গান, আকাশের হাতে আছে একরাশ নীল, তারপর অবুঝ মন ছায়াছবি, শুধু গান গেয়ে পরিচয়, মানসী ছায়াছবির এই মন তোমাকে দিলাম, এই গানগুলো আমার খুব পছন্দ। আকাশের হাতে আছে একরাশ নীল একটু শুনতে পারি? অবশ্যই, আমি শোনাচ্ছি এই গানটা আয়না অবশিষ্ট ছায়াছবির এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। আপনার গলাও কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখছি যে আমাদের যারা সঙ্গীত জগতে যারা গায়ক কিংবা তাদের অনেকের ছেলেমেয়েরা কিন্তু গানের জগতে এসে গেছে।
এবং সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আপনার কি মনে হয় যে আপনার বাবা যখন জীবদ্দশায় যে তিনি সুনাম পেয়েছিলেন, নাকি মৃত্যুর পরে তার নামটা বেশি হলো, কোনটা হলো? আমি বলবো যে এই বাবা, উত্তরটা আমি শুনবো। আমি ফিরে এসে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমরা যাবো বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের। আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন দিঠি আনোয়ার, আমাদের গাজী মাজহারুল আনোয়ারের কন্যা। আমি গাজী মাজহারুল আনোয়ারকে এখানে আনছি বারবার এই কারণে যে আজকে তার কথা খুব মনে পড়ছে। যদিও দিঠি তার নিজের শিল্পী সত্তা দিয়ে অনেক বড়, কিন্তু সেই বড়টা আমরা চাই যে তার পিতার সঙ্গে যেন একটু যুক্ততা থাকে, এবং তিনি তার পিতাকে এখন যেভাবে দেখছেন এবং গানের জগৎকে যেভাবে দেখছেন, সেখানে গাজী মাজহারুল আনোয়ারকে বাদ দিয়ে আলোচনা আসলে হয় না। যে প্রশ্নটা আমি করেছিলাম, যে জীবদ্দশায় গাজী মাজহারুল আনোয়ার যে খ্যাতি ছিল, মৃত্যুর পর কি আরো বেড়েছিল না বা বেড়েছে? এই দিক থেকে আমি আমার বাবাকে, যেমন আমাদের দেশে এই টেন্ডেন্সিটা আছে মরণোত্তর, তবে সেই দিক থেকে আমি অবশ্যই বাবাকে বলবো যে তিনি ভাগ্যবান ছিলেন। তিনি তার জীবদ্দশায়ও আমি বলবো যে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক নিয়েই এই আনন্দটা নিয়েই তিনি চলে গিয়েছেন। তো তাকে সম্মান করা হয়েছে তার জীবদ্দশায়, এবং মৃত্যুর পরও আমি বলবো যে সেই ধারাবাহিকতাটা বজায় আছে। কারণ আমি দেখেছি বাবার মৃত্যুর পর প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে প্রায় 1 মাস ধরে বাবার উপর অনেক ধরনের ট্রিবিউট প্রোগ্রামগুলো হয়েছে, টক শো হয়েছে, গানের প্রোগ্রাম হয়েছে, এবং আজ অবধি বাবার জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী আসলে আমি দেখেছি যে প্রত্যেকটা চ্যানেল মোটামুটি সোচ্চার থাকে। আমার অনেক সময় বলতেও হয় না, ওরা নিজে থেকেই বলে তোমার বাবার জন্মদিন আসছে বা বাবার মৃত্যুদিন আসছে, চলো আমরা একটা প্রোগ্রাম করি। এবং সেই দিক থেকে আমি RTVকে একটা বিশেষ ধন্যবাদ দিব, কারণ এই ট্রেন্ডটা আসলে ওনারাই শুরু করেছেন। RTV সবসময় আমরা লক্ষ্য করি যে যারা গুণী মানুষ আমাদের দেশে, তাদের নিয়ে তারা কাজ করে। আপনি দেশের বাইরে গেছেন? যাওয়া হয়েছে। দেশের বাইরে বাংলা গানের কদর কেমন? দেশের বাইরে গেলে আমি যেটা দেখেছি যে মানুষ আমাদের কাছে ফোক গান শুনতে চায়, কারণ সেই গানগুলোর ভেতর এক ধরনের মাটির সোদা গন্ধ বোধহয় তারা পায়, প্রবাসীরা যারা দেশকে মিস করে, এবং দেশের গান শুনতে চায়। দেশের গান আমি একটা আপনার কণ্ঠে শুনতে চাই। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, দেশের বাইরের কথা আপনি বলছিলেন। তো বাবা এক সময় দেশের বাইরে গিয়েছেন, তো সেখানে বাবাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। তো সেখানে বাবাকে বলে যে আপনি আপনার নিজের সম্পর্কে বলেন, আমরা কোনো প্রশ্ন করব না। এবং তৎকালীন সময় বাবা তখন শুরুতেই বললেন, যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও। তা আমি সেই গানটাই আমি 2 লাইন আপনাকে শোনাচ্ছি। যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও, যদি আমাকে বুঝতে মন চায় এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়, যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও। আপনার কয় ভাই বোন? 1 ভাই 1 বোন। উনি তো এত ব্যস্ত থাকতেন চলচ্চিত্র নিয়ে, অনুষ্ঠান নিয়ে, গান নিয়ে, সুর নিয়ে, সংসারে কি সময় দিতে পারে? আপনার আদর যত্ন করতো? আমি বলবো যে আমার বাবার, মানে একজন পুরুষের যতগুলো দিক থাকে, তিনি যেমন একজন বাবা হিসেবে শ্রেষ্ঠ বাবা ছিলেন, আমি তাকে দেখেছি একজন স্বামী হিসেবে তিনি শ্রেষ্ঠ স্বামী ছিলেন, একজন সন্তান হিসেবে শ্রেষ্ঠ সন্তান, এবং একজন ভাই হিসেবে, মানে তার এত ব্যস্ততার মাঝেও তার পরিবারকে কোনোদিন অবহেলা করেনি। আপনার মা এই যে অত্যন্ত সুচারুরূপে সংসার পরিচালনা করলেন, মানে তার কথা তো কেউ বলে না। মার কথা আমি এ কারণে বলবো, বাবা কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাকে এই স্বীকৃতিটা দিয়ে গিয়েছিলেন। বাবা তো 4 সেপ্টেম্বর চলে যান সকাল 7টায়, তার আগে রাত 12টা পর্যন্ত মার সাথে তিনি অনেকক্ষণ গল্প করেছেন, এবং মাকে তিনি বলেছেন রুনি বলে ডাকতেন, মার নাম জোহরা গাজী। তো বলতেন যে রুনি, আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তোমার কারণেই আজকে আমি গাজী মাজহারুল আনোয়ার হতে পেরেছি। কারণ সংসারটাকে মা এত চমৎকারভাবে আগলে রাখতেন যে বাবা খুব স্বাচ্ছন্দ্যে বাইরে কাজ করতে পারতেন, মানে কখনো সংসারের চিন্তা তাকে পেত না, কারণ মা দিতেন না সেই সংসারের সেই বোঝাটা বাবার কাঁধে দিতে। মানে যেটা দায়িত্ব সেটা বাবা 16 আনাই করতেন, কিন্তু বাকি সংসারটা মা অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে সংসার করতেন। আপনার বাবার বন্ধু কারা ছিল যারা আড্ডা দিতে সবসময়? আমাদের বাসায় তো আমরা বড় বড় সঙ্গীত ব্যক্তিত্ব বলতে যেমন সত্য সাহা, শ্রদ্ধা আলাউদ্দিন আলী, পারভেজ চাচা, আলম খান চাচা, আর সিনেমার ভেতর আমি বলবো যে নায়করাজ রাজ্জাক,
আলমগীর আঙ্কেল, সোহেল রানা আঙ্কেল, জাফর ইকবাল আঙ্কেল কিংবা ববিতা আন্টি, শাবানা আন্টি, আমাদের বাসায় সবসময় এই আড্ডাটা ছিল এবং ওনাদের সান্নিধ্যে, ওনাদের কোলে কোলে আমি বড় হয়েছি। এখন অবশ্য এটা আমাদের কাছে স্বপ্নের মতো লাগে। এবং গানের ক্ষেত্রেও দেখতাম যখন সিটিংগুলো হতো আমাদের বাসায়, মানে একটা গানের গীতিকবি সুরকার তো থাকতেনই, সঙ্গীত শিল্পীরাও উপস্থিত থাকতেন, অনেক ক্ষেত্রে সিনেমার প্রোডিউসার, ডিরেক্টর, অভিনেত্রী ওনারা উপস্থিত থাকতেন। প্রত্যেকের সামনে একটা গান সৃষ্টি হতো এবং ছোটবেলায় বাবা হাঁটতে হাঁটতে যখন একটা গানের লাইন মাথায় আসতো, একটা সুর চিন্তা করতেন, আমাকে বলতেন যে মা হারমোনিয়ামটা নিয়ে আসো, সুরটা তুলে রাখো, তোমার কাকুরা যখন আসবে, মানে সত্য কাকু, আলাদিন কাকুরা যখন আসবে গেয়ে শোনাবে। তো এই কারণে আমার নিজেকে অনেক সৌভাগ্যবতী আমি মনে করি যে অনেক কালজয়ী গানের আমি সাক্ষী। কারণ এমনও আচ্ছা, যে সুরটা আপনার পিতা করে দিতেন আপনার বাবা, ওই সুরটাই করে রাখতো না একটু চেঞ্জ করতো? না, মানে বেশিরভাগই রাখতেন, বাকিটা একটু চেঞ্জ করে একটু মডিফাই করে দেখা যায় যে এই গানটা একটা কালজয়ী গানের রূপ নিত। এরকম একটা গান করেন? হ্যাঁ, আমি শোনাচ্ছি, যেমন ঢাকা 86 ছায়াছবির একটি গান। বাবা, আমার মনে আছে, দুটো লাইন মাথায় এসে আমাকে বলছে মা হারমোনিয়ামে তুলে রাখো, পারভেজ চাচা আসবে শোনাবে। তো আমি গেয়ে শুনেছিলাম সেই গানটা। পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যা, তার করি না ভয়ে, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। বাহ, এই যে এত সাক্ষী আপনি, আমরা লক্ষ্য করেছি তো মাঝহার ভাইয়ের অনেক বিনয় ছিল, বিনয় মানুষ। আপনার দৃষ্টিতে আমাদের বাংলা গানের মানে আপনার প্রিয় শিল্পী কে? আমার ছোটবেলা থেকেই আসলে অনেকেই আছেন, আমি কাউকে নিরাশ করতে চাই না, তবে যদি প্রথমে একজনের নাম বলি, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আমি ওনাকে আমার আদর্শ মনে করি এবং দেখা যায় যে আমার গান সিলেকশনের ক্ষেত্রে ওনার গাওয়া গানগুলো বেশিরভাগ থাকে এবং অনেকে বলে যে সাবিনা আন্টির সঙ্গে তোমার কণ্ঠের মিল আছে। সেটা আমার কাছে মনে হয় যে মানে একেবারে বিশাল একটা পাওয়া, কারণ আমি ছোটবেলা থেকে ওনাকে, মানে আমি বলতে পারেন যে আমি ওনার, মানে উনি আমার আদর্শ। আর পাশাপাশি শ্রদ্ধেয় রুনা লায়লা, যেমন চটুল গানের ক্ষেত্রে কিংবা ফিল্মের ফোক মডার্ন গানের ক্ষেত্রে রুনা আন্টির আসলে কোনো বিকল্প নেই। এবং মেল সিঙ্গারের মধ্যে যদি বলেন, অবশ্যই শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী চাচা। আচ্ছা দিঠি, ধরেন জীবনের অনেক কথা তো আপনি বলতে পারেননি, পিতার সামনে পিতার কথা তো আর বলা যায় না, তো আপনার পিতাকে যে কথা আপনি বলতে চাননি, বলতে চেয়েছিলেন, সে কথাটা একটু শুনি। পিতাকে আসলে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, যে আমি কখনো আসলে এটা বলা হয়নি, আমি বাবাকে, এমনকি বাবা শেষ মুহূর্তে, আমি ওই সময়টা কাছে ছিলাম না, কারণ বাবা যখন মারা যায় আমি তখন বিদেশ থেকে রওনা হয়েছি বাংলাদেশের উদ্দেশ্যে। তো সেই সময়টা আমি ফ্লাইটে থাকা অবস্থায় বাবা চলে গিয়েছেন। হয়তো থাকলে, এখন বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই, বাবার কাছে আমার ক্ষমা চাওয়া হয়নি, সেটা। কারণ জীবনে চলার পথে তো কত ধরনের পরিস্থিতি হয়, অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো মনের অজান্তেই হয়তো কোনো একটা কাজ করে ফেলেছি যেটা হয়তো বাবার পছন্দ না। তো ওইটাই, মানে শেষ মুহূর্তে থাকলে হয়তো ক্ষমা চেতাম, হয়তো অনেক সময় উঁচু গলায় কথাও বলেছি বাবার সাথে, তো সেটাই, ক্ষমাটা চাওয়া হয়নি, সেটাই বলতাম। মায়ের জন্য কিছু বলবেন? হ্যাঁ, মায়ের জন্য বলবো যে মা কিন্তু একসময় টেলিভিশনে খুব জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন, মানে বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলো ম্যাগাজিন অনুষ্ঠান তিনি উপস্থাপনা করতেন এবং লাইমলাইটে থাকা অবস্থায় মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, বাবা মা দুজনে ব্যস্ত হয়ে গেলে ছেলে মেয়েকে কে মানুষ করবে। তো দেখা গেল যে আমার এবং আমার ভাই কিংবা সংসারের জন্য মা কিন্তু তার সেই প্রফেশন বা পেশাটাকে তিনি একেবারে গিভ আপ করে দেন, মানে সংসারে নিজেকে, মানে সংসারে একেবারে মন দেন এবং ছেলে মেয়েকে মানুষ করেন। তো আমি বলতে চাই যে এই স্যাক্রিফাইসটা আমার মনে হয় যে মাদের পক্ষেই করা সম্ভব। তো আজকে আমি কতটুকু কি করতে পেরেছি জানি না, বাবার নাম তো অবশ্যই আছে, বাবার নামের উপরে তো কোনো কিছু নেই, তবে আমি বলবো যে আমার মায়ের পরিশ্রম অনেক বেশি। কারণ ছোটোবেলায় আমি যখন হারমোনিয়ামে রেয়াজ করতাম ভোরবেলা উঠে, আমি ঘুম ঘুম চোখে আমি সারগাম করতাম, মা হারমোনিয়ামটা প্লে করে দিতেন আমার জন্য। দুর্দান্ত। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে ছিলেন আমাদের সঙ্গে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার। তার পিতার নাম গাজী মাজহারুল আনোয়ার, কিন্তু
পিতা কন্যা এই সম্পর্কের কারণে তিনি বিখ্যাত না, তিনি বিখ্যাত তার নিজের গান দিয়েই। তো আমরা তার আরেকটি প্রিয় গান শুনতে শুনতে শেষ করব। দিঠি, আজকে অনেক ধন্যবাদ এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি অনেক সময় ব্যয় করে আমাদের সঙ্গে থাকলেন। আপনার পিতার অনেক অজানা কথা শুনলাম, মায়ের কথা শুনলাম। তো আপনার বাবার আরেকটি প্রিয় গান, যে গানটি আপনি আপনার বাবাকে শোনাতে পারেননি। আচ্ছা, ঠিক আছে। আমি বাবার লেখা গানের ভেতর আসলে বাবা বলতেন যে আমার প্রত্যেকটা সৃষ্টি আমার সন্তান, সব সন্তানই আমার কাছে প্রিয়। তারপরে আমি দেখতাম যে বাবা লেখা গানের ভেতর তিনি এই গানটা খুব পছন্দ করতেন। আমি একটু শোনাই। এই গানটা গেয়েছিলেন শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায় এবং শ্রদ্ধেয় সালমা সুলতানাও করেছিলেন, আলাউদ্দিন আলী চাচার সুর। তা আমি শোনাচ্ছি। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া।